রোহিণীর অরণ্য ঘিরে রহস্য অনেক। আমার বন্ধু মোহন মুরলী রোহিণীর সীমান্তে প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজে বহাল হয়েই আমন্ত্রণ জানালো আমাকে। অবশেষে হঠাৎই এক রাতে আমাকে কোনো কিছু না জানিয়েই ও এসে হাজির হলো আমার কাছে। তোর মুখ দেখে মনে হচ্ছে নেহাত দেখা সাক্ষাতের জন্য আসিসনি তুই, নিশ্চয়ই কোনো একটা সমস্যায় পড়েছিস। ব্যাপারটা কি? অরণ্যের গভীরে মরণ ছায়া। এবার আমি গম্ভীর হয়ে বললাম, ব্যাপারটা কি আমাকে একটু ভালো করে বুঝিয়ে বল দেখি। এই রোহিণী বহু দূরে, সরগুজা ডিস্ট্রিক্টের বনে পাহাড়ে ঘেরা এক অরণ্য প্রদেশ। এইভাবে প্রায় ২-৩ মাস যাবার পরই বুঝলাম রোহিণীর সবকিছুই সুন্দর নয়। যখন জঙ্গলে ঘুরে ঘুরে মূর্তি সংগ্রহ করছি, ঠিক তখনই কিভাবে যেন চোখের পলকে উধাও হয়ে গেল পবন ও রুহেয়া। কিন্তু না, খোঁজাখুঁজিই সার হলো। না পেলাম ওদের একজনকেও, না পেলাম ওদের কারো ডেড বডি। তারপর আর কি, ভয়ে ভয়ে দিন কাটে আমার। ওদের দুজনের নিখোঁজ হবার সংবাদ ওপর মহলে জানিয়ে বদলির দরখাস্ত করলাম। আবেদন হয়তো মঞ্জুর হবে না, হলেও মনটা খারাপ হয়ে যাবে। মন খারাপ হবে কেন? তার একমাত্র কারণ হেমাঙ্গিনী, রামসহায় রাউতের মা মরা মেয়েটা অনবরত আমার কাজের সময় কাছে এসে ঘুরঘুর করত। ভারী মিষ্টি মেয়ে। আমি ওকে হেমা বলেই ডাকি। ও কখনো সিনেমা দেখেনি, রেলগাড়ি দেখেনি। তা ওই জন্তুটাকে গুলি করার পর থেকেই ও কেমন যেন আমাকে এড়িয়ে যেতে লাগলো। যাক না, তোর তাতে কি বা যায় আসে? হয়তো কিছুই যায় আসে না, তবু মেয়েটা কাছে এলে আমাকে বিরক্ত করলে আমার খুব ভালো লাগতো। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, এবার বল, রোহিণীর উপত্যকায় তুই রহস্যের গন্ধ কি করে পেলি? ওখানে তোর জীবনই বা বিপন্ন কেন? আর অলৌকিক ব্যাপার স্যাপারই বা কি হয় ওখানে? এক এক করে বলি, তাহলে শোন। আমি প্রায় রাতে জঙ্গলের মধ্যে একটা আলোর গোলক ভেসে যেতে দেখি। এক রাতে ওই উপত্যকার ঢালে অদ্ভুত দর্শন এক মানুষেরও দেখা পেয়েছি। তার সর্বাঙ্গ মানুষের, কিন্তু মুখটা শূকরের। সে আমার বাংলোর দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিল। আমি জানলা দিয়ে তার গায়েও টর্চের আলো ফেলতেই বড় একটি গাছের আড়ালে মিলিয়ে গেল লোকটা। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হলো প্রেতাত্মার আবির্ভাব। তোর মাথাটা দেখছি একদমই গেছে। প্রেতাত্মা আবার কি? ওই সেই জন্তুটা যেটাকে আমি গুলি করেছিলাম, তারই প্রেতাত্মা আমাকে এসে দেখা দেয়। পরপর ৩ দিন সে আমার বাংলোর সামনে এসে কেঁদেছে। ওর কান্নার সঙ্গে সঙ্গেই চারদিক থেকে কেঁদে উঠল কারা যেন। কিন্তু আমি যেই বাইরে আসি, টর্চের আলো ফেলি, অমনি সে উধাও হয়ে যায়। আরও রহস্য এই, যেখানে বাইরের কোনো লোকেরই আসা যাওয়া নেই, সেখানে আমার সংগৃহীত সমস্ত মূর্তিগুলোই এই কদিনের মধ্যে আশ্চর্যজনকভাবে উধাও হয়ে গেল কি করে। মূর্তিগুলো সংগ্রহ করে রেখেছিলি কোথায়? জঙ্গলেই নির্দিষ্ট কয়েকটা জায়গায় ডাঁই করে রেখেছিলাম। অতগুলো মূর্তি কিভাবে উধাও হলো আমি বুঝতেই পারছি না। গ্রামের লোকেরাও কেউ কিছু বলতে পারল না আমাকে। হেমার বাবা রামসহায়ও একদিন আমাকে বলল, আপনি আর এখানে থাকবেন না বাবুজি, তাহলে পবন রুহিয়ার মতো আপনিও নিখোঁজ হয়ে যাবেন। ওর কথা শুনে মনটা আমার খুবই খারাপ হয়ে গেল। তবু একদিন হেমাকে দেখে বললুম, কিরে, তুইও কি চাস আমি এখান থেকে চলে যাই? এখন তুই আগের মতো হাসিস না, কথা বলিস না কেন বল? আমার বাবা বলেছে তুমি ওই জন্তুটাকে গুলি করে ভালো কাজ করনি। তোমার জন্যই পবন ও রুহিয়াকে খুঁজে পাওয়া গেল না। রোহিণীর দেবতা গ্রাস করেছে ওদের। এবার তুমিও মরবে, আমরাও মরব এক এক করে। কেননা ওটা আগে গ্রামে ঢুকতো না, ওই ঢাল থেকেই কেঁদে কেঁদে চলে যেত। এখন তোমার বাংলোর কাছে আসে। আমি বললাম, এলেই বা, ও এলে ক্ষতি যা কিছু তা আমারই হবে। তাছাড়া এই বাংলোটা তো গ্রামের বাইরে, জঙ্গলের ধারে। আমি ওসব জানি না, সবাই বলছে এবার তোমার পালা। আমি বললাম, সবাইকে বল, এর আগেও তো এই বাংলোয় 2 কর্মী রহস্যময়ভাবে মারা গেছে, তখন তো আমি আসিনি। হেমা আমার সে কথায় উত্তর না দিয়ে জ্বলন্ত দৃষ্টি নিয়ে চলে গেল। অমন সুন্দর হাসি খুশি মেয়েটি, অথচ কি তার পরিবর্তন! তাই বলছি, ওই সুন্দরী রোহিণীতে অশুভ কোনো কিছুর প্রভাব একটা আছেই। বন যত মনোহর, উপত্যকায় ময়ূরের নাচ যেমন মনোহারী, রোহিণীর অরণ্য ও উপত্যকা তেমনই রহস্যময়। আমি বললাম, বদলির অর্ডার পেলে তুই চলে যা, না পেলে ঝোঁকের মাথায় চাকরিটা যেন ছেড়ে দিস না।
গ্রামের দেহাতিরা নানা রকম সংস্কারের বশ। প্রেতাত্মা বা অলৌকিক ব্যাপার কিছু ওখানে আছে বলে মনে হয় না। মূর্তিগুলো উধাও হওয়াতেই মনে হচ্ছে কোনো দুষ্ট চক্রের রীতিমতো প্রভাব পড়েছে ওখানে। তাদেরই কারণে বাংলোর দুজন লোকের জীবনদীপ নিভে যায়। ওই একই কারণে নিখোঁজ হয় তোর ওই দুজন লোক। আবার এমনও হতে পারে ওই দুষ্ট চক্রের সঙ্গে হাত মিলিয়ে উধাও হয়েছে ওরা। এও কি সম্ভব? অসম্ভব কি? তুই তো বলেছিস ওরা বাংলো থেকে দূরে উপত্যকার ঢালে আলাদা ঝোপড়ি বেঁধে থাকত। দুষ্কৃতীরা কোথায় লুকিয়েছে তা অনুসন্ধান করে ওদের ঘাঁটিটা খুঁজে বার করতে হবে। কিন্তু এ কাজ কি আমার একার দ্বারা সম্ভব? মোটেই না। এই ব্যাপারে তোকে সাহায্য করার জন্য আমিও যাব তোর সঙ্গে। ভজুদাও এতক্ষণ আমাদের কথাগুলো মন দিয়ে শুনছিল। এবার একটু রাগত স্বরেই বলল, একেই বলে বাঁশ কেন ঝাড়ে, আয় আমার ঘাড়ে। ওই চাকরি কেউ করে? বদলি হোক বা না হোক, চাকরি ছেড়ে দিয়ে ঘরের ছেলে ঘরে চলে আসুন। পেটে যখন বিদ্যে আছে তখন অন্য কোনো কাজের ধান্দা দেখুন। ভজুদার কথাটা অমান্য করবার নয়, কিন্তু আমার মনে তখন অ্যাডভেঞ্চারের নেশা। রোহিণী কত রমণীয় বা আতঙ্ক সেখানে কতটা গভীর তা আমার না জানলেই নয়। তাই সে রাতেই যতটা যা নেবার তা নিয়ে ব্যাগটাকে গুছিয়ে ফেললাম। যদিও বসন্ত, তবুও শীত ওখানে জাঁকিয়ে রয়েছে এখনো। তাই ভালো শীতবস্ত্রও নিলাম। সেই সঙ্গে দেশি পিস্তলটাকেও সঙ্গে নিতে ভুললাম না। রাতে খাওয়া দাওয়া তেমন জমল না। অনেকগুলো কচুরি খেয়ে পেট ভর্তি থাকায় 2টো করে রুটি, আলুর দম আর রসগোল্লা খেয়ে শয্যা গ্রহণ করলাম। পরদিন সকালে জলযোগ পর্বের পর 2 বন্ধু গেলাম হাওড়া স্টেশনের টিকিটের জন্য। রিকুইজিশন ফর্ম ফিল করে বম্বে মেলের 3 টায়ারের জন্য 2টো টিকিট চাইতেই কাউন্টারম্যান হাসলেন। 3 টায়ার 2 টায়ারে কোনো বাড়তি খালি নেই, তবে 2 টায়ারে সিটিং রিজার্ভেশন পাওয়া যাবে। যেহেতু আমরা আজই যেতে চাই, তাই 2 টায়ারে সিটিং রিজার্ভেশনই নিয়ে নিলাম। রিজার্ভেশন পেয়ে ফিরে আসার সময় যেতে হলো ব্যাংকে। যদিও আমি মোহনের অতিথি, তবুও নিজের কাছেও ভালো রকম কিছু থাকার দরকার। ভুজুদার হাতেই 2-1 হাজার টাকা দিয়ে তো যেতেই হবে। এরপর সারাটা দিন নানা রকম জল্পনা কল্পনা করে কাটিয়ে সন্ধেবেলা হাওড়া স্টেশনে এসে হাজির হলাম। রাত 8টায় ট্রেন, ভায়া নাগপুর, বম্বে মেল। ভুজুদা আমাদের রাতে খাওয়ার জন্যে লুচি আর আলুর দম তৈরি করে দিয়েছিল। সেই সঙ্গে ছিল কড়া পাকের কিছু সন্দেশ। জার্নি শুধু আজকের রাতটুকু। কাল সকালেই আমরা বিলাসপুরে নেমে যাব। তারপর সেখান থেকে অন্য ট্রেনে পেন্ড্রা রোড হয়ে অনুপপুর। সেখানে কালকের দিনটা কোথাও থেকে গাড়ির ব্যবস্থা করে তবেই গন্তব্যের দিকে যাওয়া। ট্রেন ছাড়ার পর যখন আমরা নিজেদের মধ্যে রোহিণীর আতঙ্ক নিয়ে আলোচনা করছি, তখন মধ্যবয়সী এক অবাঙালি ভদ্রলোকের দৃষ্টি আকর্ষণ করলাম আমরা। উনিও সিটিং রিজার্ভেশন নিয়ে যাচ্ছিলেন। আমাদের কথাবার্তা শুনে বললেন, আপনারা কি রোহিণীতে যাবেন ভাইসাব? বললাম, হ্যাঁ। লেকিন আপনারা অনুপপুর হয়ে কেন যাবেন? ওটাই তো পথ। ভদ্রলোক ঘাড় নাড়লেন, বললেন, না, ওটা রং রুট। আমি বললাম, তাহলে